বিগত 16 বছরে বাংলাদেশে অনেক জুলুম, অনেক অন্যায় এবং অত্যাচার, অবিচার হয়েছে এবং এই অন্যায় এবং অবিচারের এই জুলুম, খুন, গুমের শিকার অনেক মানুষ হয়েছে। বিরোধী রাজনৈতিক নেতা কর্মীরা কিভাবে অকাতরে তাদের জীবন গিয়েছে। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো যে অসংখ্য মানুষ যারা গুমের শিকার হয়েছে। একজন মানুষ গুমের শিকার হলে তার গোটা পরিবার কি ভয়ঙ্কর দিনাতিপাত করে সেটা কল্পনা করাও কঠিন। মা বছরের পর বছর, একজন মা তার কলিজার টুকরা সন্তানের জন্য নির্ঘুম রাত কাটায়। কোন মা হতাশ হতে চায় না, তাকে যতই বলা হোক যে হয়তো তোমার ছেলে নেই, কিন্তু মায়ের মন এটা মানতে চায় না। বছরের পর বছর একজন মা নির্ঘুম রাত কাটায়, এই বুঝি আমার খোকা আমার কোলে ফিরে এলো। রাস্তায় একটি পাতার শব্দ পড়লে মা চিন্তা করে হয়তো বা আমার খোকা রাত গভীরে সে পথ হেঁটে আমার ঘরের দিকে আসছে। এই যে একজন মানুষকে গুম করা কত ভয়ঙ্কর একটা ব্যাপার। সাম্প্রতিক আয়না ঘরের যে দৃশ্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ জাতির সামনে উন্মোচন করেছেন, আমরা সেই গুমের রাজ্যে আর কোনোদিন ফিরে যেতে চাই। বিগত এই সময়টায় যত জুলুম নির্যাতন হয়েছে, সবচেয়ে বেশি ফ্যাসিবাদের আমলে জুলুমের শিকার হয়েছে ইসলাম। জুলুমের শিকার হয়েছে ইসলাম। ইসলামের সঙ্গে যাদেরই সংশ্লিষ্টতা ছিল তারা নির্যাতন এবং অত্যাচারের শিকার হয়েছে, চরমভাবে নিগৃহীত হয়েছে, অধিকার হারা হয়েছে। এবং সেই ইসলামের মধ্যেও সবচেয়ে বেশি, ইসলামের মধ্যেও যারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠা করতে চায় সেই জনশক্তি, সেই জনগোষ্ঠী তার চেয়েও বেশি আরো নির্যাতনের শিকার হয়েছে। অন্যান্য সকলের উপর এক ধরনের নির্যাতন হয়েছে, ইসলামী নেতৃবৃন্দের উপর, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাকামী জনশক্তির উপর নির্যাতন বহু মাত্রায় হয়েছে। তাদেরকে শুধুমাত্র জানে মেরে ফেলা হয়েছে তা নয়, বরং প্রত্যেকজন আলেমকে, প্রত্যেকজন ইসলামী নেতৃত্বকে হত্যা করার আগে নানাভাবে তাদের চরিত্র হনন করার পর্যন্ত চেষ্টা করা হয়েছে। আপনার তাকিয়ে দেখুন, যতজন আলেমকে বিচারিকভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং এর যারা শিকার হয়েছে, প্রত্যেকজনের বিরুদ্ধে এমন এমন নিকৃষ্টতম মামলা তারা দায়ের করেছে যে মামলার মাধ্যমে তাদের চরিত্র হনন করাই ছিল উদ্দেশ্য। এই আওয়ামী লীগকে যদি খুনের অপরাধে একজন মানুষকে তুমি খুন করে ফেলতে পারো, সেই মানুষের বংশ প্রজন্মের পর পর তারা প্রজন্মের পর প্রজন্ম তারা সেই অত্যাচারের দাগ বহন করবে, ক্ষত বহন করে চলবে। এই অত্যাচার এবং এই জুলুম বরদাস্ত করা যায় না। এজন্য এই ইতিহাসটা আমাদেরকে স্মরণ রাখতে হবে এবং বাংলাদেশ সৃষ্টির যে ইতিহাস, আমি বারবার বলি, আমাদের সেই ইতিহাস নতুন করে আজকে আবার পর্যালোচনায় আনতে হবে। বাংলাদেশ সৃষ্টির পিছনে ব্রিটিশের বিরুদ্ধে 190 বছরের সংগ্রামের কথা আমাদেরকে ভুলে গেলে চলবে না। আমি বলি, বাংলাদেশ তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করে বাংলাদেশ অর্জিত হয়েছে। প্রথম আধিপত্যবাদ ছিল ব্রিটিশ আধিপত্যবাদ, 190 বছর পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। তারপরে পশ্চিমবঙ্গের আধিপত্যের বিরুদ্ধে পূর্ব বাংলাকে লড়াই করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। তখন এই রবীন্দ্রনাথ বাবুরা তারা এই পূর্ববঙ্গ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্থানকে ঠেকিয়ে দেওয়ার জন্য সহিংস আন্দোলন করেছিল। ঘোষণা দিয়ে তারা সহিংস আন্দোলন করে। তাদেরকে জঙ্গিবাদী বলা হয় না, ইসলামের কথা বলা হলে আজকে জঙ্গিবাদ বলা হয়। এই পশ্চিমবঙ্গের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেই পূর্ববঙ্গের ইসলাম এবং মুসলমানদের এবং বাংলাদেশের ঢাকার উত্থান ঘটেছে। সর্বশেষ আমরা পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে 71 সালে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ অর্জন করেছি। কাজে এই ব্রিটিশ বিরোধী আধিপত্যবাদী সংগ্রাম, কলকাতার সেই পশ্চিমবঙ্গের আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম, পশ্চিম পাকিস্তানিদের আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের পর 53 বছর পরে আবার এ জাতির ছাত্র জনতাকে বৈষম্য বিরোধী সংগ্রাম করতে হলো। এটা জাতির জন্য দুঃখজনক। এটা এই ছাত্র জনতার জন্য গৌরবের অধ্যায় যে তারা বারবার এই জাতিকে
বৈষম্যহীন ইনসাফপূর্ণ সমাজ গড়বার জন্য তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমি দীর্ঘ কথা বলবো না। আমি ছাত্র জনতার কাছে, বিশেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে একটি পয়গাম পৌঁছে দিতে চাই। আপনারা লক্ষ্য করেছেন আজকে বাংলাদেশে যুব সমাজের মধ্যে, সর্বশ্রেণীর তরুণ সমাজের মধ্যে একটি অভূতপূর্ব জাগরণ সৃষ্টি হয়েছে। আমরা যেখানে যাচ্ছি বাঁধ ভাঙ্গা জোয়ার ছুটছে, সেখানে অসংখ্য অগণিত মানুষ, বিশেষ করে ইয়াং জেনারেশন, তারা যেভাবে বাঁধ ভাঙ্গা স্রোতের মতো ছুটছে, বিশেষ করে ইসলামী সমাজ ব্যবস্থার দিকে, এটা অকল্পনীয়, অভাবনীয়, অভূতপূর্ব। কারণ সব রকম সমাজ ব্যবস্থা তারা দেখে সেরেছে। বাংলাদেশ এক সময় সোনার বাংলাদেশ দেখেছে, নতুন বাংলাদেশ দেখেছে, সবুজ বাংলাদেশ দেখেছে, ডিজিটাল বাংলাদেশ দেখেছে, স্মার্ট বাংলাদেশে দেখা গেছেন তিনি। এখন বাকি আছে শুধু ইসলামের বাংলাদেশ দেখতে। জনতা, বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে আজ বিপুল আগ্রহ এবং উদ্দীপনা। ইসলামকে তারা সমাজ ব্যবস্থায় বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত দেখতে চায়। কোন আদর্শ তাদের প্রকৃত অধিকার, তাদের যে আত্মার প্রশান্তি, এটা উপহার দিতে পারেনি। তাই আজ আমাদের বলা ছাড়াই তরুণ প্রজন্ম তারা আশায় বুক বেঁধেছে যে আগামীর বাংলাদেশে ইসলামকে আরো বলিষ্ঠ জায়গায় তারা দেখতে চায়। এই যে গণমানুষের, তরুণ প্রজন্মের যে বিপুল উদ্দীপনা, এই বিপুল জনশক্তিকে যদি আমাদের সত্যিকার অর্থে কাজে লাগাতে হয়, তাহলে আমাদের প্রশিক্ষিত জনশক্তির প্রয়োজন, এবং সেই প্রশিক্ষিত জনশক্তি অবশ্যই ছাত্র জনতার মধ্য দিয়ে আসতে হবে। ছাত্র জনতারা যদি সংঘবদ্ধভাবে সুপরিকল্পিতভাবে সামনে অগ্রসর হতে পারে, তাহলে তারা কি পারে সেটা বাংলাদেশের 5ই আগস্ট তার জ্বলন্ত সাক্ষী। বড় কোনো রাজনৈতিক দল সে কাজ পারেনি, বড় কোনো নেতারা পারেনি। এই ছাত্র জনতা যা করে দেখিয়েছে। এদেশের মানুষ তো বিশ্বাস করতে শুরু করেছিল যে শেখ হাসিনার জীবদ্দশায় বাংলাদেশে আর কোনোদিন ক্ষমতার পরিবর্তন হওয়া সম্ভব না। বড় বড় রাজনৈতিক দলরা বলেছে যে আমরা শেখ হাসিনার পতনের এজেন্ডা বাদ দিয়ে দিচ্ছি। তারা হাত দিয়ে ফেলেছিল, হতাশ হয়ে গিয়েছিল। এই ছাত্ররা, নতুন প্রজন্ম, তারা সেই বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দকে নতুন আশার আলো দেখিয়েছে। কাজে এই ছাত্ররা যদি এই বাংলাদেশের উৎসব মুখর পরিবেশে, এই যে বাঁধ ভাঙ্গা জোয়ার ছুটছে জনতার, এই জনতাকে যদি তারা সংগঠিত করতে পারে, তাহলে আগামীর বাংলাদেশ আসলেই সুন্দর একটি বাংলাদেশ হবে। 47, 71 এবং 2024-এর এই বিপ্লবের ভিত্তিতে আগামীর বাংলাদেশের রূপরেখা তৈরি করতে হবে। হীনমন্যতায় ভুগলে চলবে না। আমি পরিষ্কার ভাষায় বলি, 190 বছরের সংগ্রামের পর সেই 1831 সালের বালাকোটের রণাঙ্গনের শাহাদাত, 1847 সালের সিপাহী বিদ্রোহের রক্ত, শামলী রণাঙ্গনের জিহাদের রক্ত, অসংখ্য অগণিত তিতুমিরের বাঁশের কিল্লা, ফকির মজনু সাহেদের সংগ্রাম, হাজী শরীয়তুল্লাহদের আন্দোলন সংগ্রাম, এই সব কিছুর পর 1947 সালে যখন ব্রিটিশ বিতাড়িত হয়েছিল, তখন তো মীমাংসা হয়েছে, ভাগাভাগি হয়েছে। একটা ভাগ ভারত হয়েছে, আর একটা ভাগ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ মেজরিটি মুসলমান যে এলাকাগুলোতে বসবাস করে, সেই এলাকাগুলোতে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হবে। লাহোর প্রস্তাবে বাংলাদেশের অবিসংবাদিত রাজনৈতিক নেতা শেরে বাংলা একে ফজলুল হকের প্রস্তাবনায় সেটা পাশ হয়েছে। যদিও সেখানে দ্বিমত, সেখানে একটা পরবর্তী ঘটনা যেটা ঘটেছে যে আলাদা আলাদা রাষ্ট্র হওয়ার কথা, পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানকে জুড়ে দিয়ে একটা রাষ্ট্র হওয়ার কথা না, ভিন্ন ভিন্ন যদি দুটি রাষ্ট্র হতো, তাহলে 71-এ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করে 24 বছর সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ অর্জন করা লাগতো না। লাহোর প্রস্তাব পাশ হলে 47 সালে বাংলাদেশ হতো। তো লাহোর প্রস্তাব যদি পরিপূর্ণভাবে বাস্তবায়িত হতো, সেখানে যদি মেকানিজম না করা হতো, সেখানে যদি কাটাছেঁড়া না করা হতো, 47 সালে আমরা বাংলাদেশ পেতাম। এবং সেই বাংলাদেশ হতো এর ভিত্তিতে যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ, এদেশে রাষ্ট্র ব্যবস্থা ইসলাম বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত হবে। এখানকার সংবিধান হবে আল কোরআন, এখানে আইন চলবে আল্লাহ। আল্লাহর আইন চললে, তাওহীদবাদী রাষ্ট্র গঠিত হলে অন্য কোন ধর্মাবলম্বীদের তো বিন্দু মাত্র শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আগস্ট বিপ্লবে
এটা আমরা দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের ছাত্র জনতা। যে দৃশ্যগুলো আমাদের হৃদয়কে আপ্লুত করেছে, আমরা দেখেছি এক একটা জায়গায় বাংলাদেশের বিভিন্ন শহরের রাজপথগুলোতে একই সাথে ভার্সিটির ছাত্ররা এসেছে, কলেজ স্কুল থেকে ছাত্ররা এসেছে, আলিয়া মাদ্রাসার ছাত্ররা নেমেছে, কওমি মাদ্রাসার ছাত্ররা হাতে হাত রেখে শেখ হাসিনার সবচেয়ে বড় ষড়যন্ত্র ছিল বিভাজনের রাজনীতি করা, সেই রাজনীতিকে তারা ব্যর্থ প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের ছাত্র জনতা। সমস্ত বিভাজনকে তারা ভুলে গিয়ে হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়ায় তারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল এবং এখানে শেখ হাসিনা পরাস্ত হয়েছে। সেখানে তারা রাজপথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, বুলেট বিদ্ধ হয়ে লুটিয়ে পড়েছে রাজপথে। যে রাজপথ তাদের বুকের রক্তে রঞ্জিত হয়েছে, নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই ছাত্ররা, বিপ্লবীরা রাজপথে দাঁড়িয়ে আল্লাহু আকবার আযানের ধ্বনিতে বাংলার আকাশ মুখরিত করে যে কোনো একজন ইমাম হয়ে বাকি সকল ছাত্ররা তার পিছনে সারিবদ্ধভাবে কাতারে দাঁড়িয়ে যেই রাজপথকে তারা রক্ত দিয়ে ধৌত করেছে, সে রাজপথকে যায় নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েছে। এটাই তো জুলাইয়ের বিপ্লব, এটাই তো আগস্টের বিপ্লব। এই বিপ্লব যখন চূড়ান্ত ভাবে যখন সফল হয়, 5ই আগস্টের দুপুর 2টো থেকে 3টা পর্যন্ত টেকনাফ থেকে তেতুলিয়ায় মুসলমানদের জনপদে ভাস্কর্য নামক কোন মূর্তি অবশিষ্ট নাই। কিন্তু লক্ষ্য করেছেন, কোন এক হিন্দুদের কোন একটা মন্দিরের কোন একটা প্রতিমায় ফুলের টোকাও দেওয়া হয়। এটাই ছিল অসাম্প্রদায়িক বিপ্লব, যে হিন্দুরা প্রতিমা পূজা করবে, প্রতিমাকে শ্রদ্ধা করবে, মূর্তিকে শ্রদ্ধা করবে, তারা রাখবে, সেটা তাদের ধর্মীয় ফাংশন। মুসলিম জনপদে কোনো মূর্তি এলাও নয়। এটাই ছিল আগস্ট বিপ্লবের চেতনা, এটাই আগস্ট বিপ্লবের অন্যতম আইকন। কাজে এই বিপ্লবকে আমাদের ধারণ করতে হবে। এবং আমি যে আহ্বান নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হলো, জাতি প্রস্তুত, গোটা দেশের ইয়াং জেনারেশন একটি ইসলামী সমাজ গড়বার জন্য তারা নিজেদেরকে শুধুমাত্র দেখতে প্রস্তুত নয়, বরং তারা সেজন্য নিজেদেরকে প্রেস করতে, সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে তারা প্রস্তুত। তবে এই জনশক্তি অগোছল, অসংগঠিত। আপনারা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, এবং এক্ষেত্রে আমি বলবো অবশ্যই বাংলাদেশে একটি মাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় যার কপাল জোড়ে ইসলাম রয়েছে, যার নাম হলো ইসলামী বিশ্ববিদ্যালয়। কাজেই সেই ইসলামী বিশ্ববিদ্যালয় যদি ইসলামকে বিজয়ী করবার ক্ষেত্রে ভূমিকা রাখতে না পারে, নাম পাল্টে ফেলেন। আপনাদের নামের সার্থকতা তো রক্ষা পাবে না। এই জন্য আমি আপনাদের কাছে বিশেষভাবে আহ্বান জানাবো। আমরা আগেও বলেছি যে এই যে আমাদের যে সংগঠনগুলো, এগুলি এক একটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে জুড়ে আমরা একটি অভিন্ন লক্ষ্য, একটি আদর্শ বিজয়ের জন্য ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি সম্প্রদায়ের প্রাপ্য অধিকার যথাযথভাবে নিশ্চিত করার জন্য, যার যার অধিকার তার ঘরে প্রতিষ্ঠিত করার জন্য, পৌঁছে দেওয়ার জন্য আমরা একটি সমাজ বিপ্লব করতে চাই। সেই সমাজ বিপ্লব হবে ইসলামের বিপ্লব। ইসলামী বিশ্ববিদ্যালয়কে নিয়ে সর্বশেষ আমার কথা হলো, অনেকগুলো কথা এসেছে, সেক্ষেত্রে আমিও এর সাথে অত্যন্ত বলিষ্ঠভাবে একমত পোষণ করছি যে এটি শুধু বিশ্ববিদ্যালয় না, এটি ইসলামী বিশ্ববিদ্যালয়। মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেখানে যেমনি ভাবে মেডিকেল সায়েন্সের প্রাধান্য পুরোটাই থাকে, বুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে টপ টু বটম পুরোটাই ইঞ্জিনিয়ারিং শিক্ষা থাকে, অন্যান্য জেনারেল বিশ্ববিদ্যালয়গুলোতে সেখানে ইসলামের প্রাধান্য আমরা তো দেখছি না, বা এই মুহূর্তে দাবিও করছি না। কিন্তু অবশ্যই ইসলামী বিশ্ববিদ্যালয় এর আগাগোড়া সব জায়গায় ইসলামকে ধারণ করা চাই। যদি ইসলামকে ধারণ না করা যায়, তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয় নামের সার্থকতা থাকে না। এই জন্য এখানে প্রশাসনিক ব্যক্তিবর্গ রয়েছেন, রাষ্ট্রীয় পলিসি এবং সিদ্ধান্তের বিষয় রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে কাজ করব এবং আভ্যন্তরীণ ভাবে এখানকার শিক্ষক মন্ডলী এবং প্রশাসনিক নেতৃবর্গ যারা রয়েছেন, ছাত্র জনতা সকলেই আমরা এই বিষয়টাকে, ইসলামী বিশ্ববিদ্যালয়কে টপ টু বটম সকল ক্ষেত্রে ইসলামকে ধারণ করবার, এবং যে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করুক প্রত্যেকের জন্য একটা কম্পালসারি ইসলাম শিক্ষার একটা ব্যবস্থা যেন থাকে। একজন শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর, মাস্টার্স কমপ্লিট করার পরে এমন যেন না হয় যে বাংলাদেশে অন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা অ্যালামনাই বা যারা এখান অন্যান্য বিশ্ববিদ্যালয়ের
গ্রাজুয়েটরা যেই পর্যায়ের ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ থাকে, অজ্ঞ থাকে, ইসলাম বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরাও যদি সেই ব্যাপারে অজ্ঞই থেকে গেল, তাহলে এটা ইসলামী বিশ্ববিদ্যালয় হওয়ার সার্থকতা দেখা যায় না। এই বিষয়টুকু আমার পক্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকলো, আপনার